আমাদের চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র সাহেব, আমাদের ডিভিশনাল কমিশনার এবং জিটিএস সেক্রেটারি উপস্থিত আছেন মিস্টার মিনা। এখন চালাবেন না পাওয়ার টিলারগুলো, পরে দিয়ে দেবেন, হাতে দিয়ে দিন, পরে চালিয়ে নেবে। আফটার মিটিং ট্র্যাক্টরগুলো দিয়ে দেবেন, অন্যগুলো দিয়ে দিন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক মিস্টার ভুটিয়া, এসপি অখিলেশ যাদব, আমাদের ডিজি পুলিশ মিস্টার রেড্ডি, আমাদের এখানে উপস্থিত আছেন আমার উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী গৌতম দেব, আমার সহসাথী মুকুল রায়, আমাদের খুব প্রিয় সত্যদাস মুন্সি, আমাদের সাথে আছেন আবু আয়েশ মন্ডল, মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, আমাদের সাথে আছেন পুলিশের পূজারীজি গুপ্তাজি, জাভেদ, অমল আচার্য, হামিদুল করিম চৌধুরী সহ আমার দীর্ঘদিনের পরিচিত, আমাদের সাথে তিলক কেয়া থেকে শুরু করে আরো যারা আছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার সকল মা মাটি মানুষকে, যারা এই প্রচন্ড গরমের মধ্যেও, এত গরমের মধ্যে তারা এসছেন। আর আমার কিছু আদিবাসী বোনেরা আমি দেখছি তারাও আছেন দাঁড়িয়ে। আমি আমাদের প্রশাসনকে অনুরোধ করবো, আদিবাসী যে বোনেরা আছে ওরা এসে স্টেজে বসুক, ওদের কয়েকজনকে ডেকে স্টেজে বসিয়ে দিন। ওরা দাঁড়িয়ে আছে, ওদের ডেকে নিয়ে আসুন, নিয়ে বসিয়ে দিন। আমার সকল ভাই বোনেরা, পুজোর পরে দেখা হচ্ছে। আমি আমার প্রেস মিডিয়া সহ উত্তর দিনাজপুরের, পশ্চিমবঙ্গে যাদের সাথে পুজোর পরে দেখা হয়েছে সবাইকে জানাই শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ ঈদ মোবারক। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আমাদের উৎসব বড়দিন আসবে, তার শুভেচ্ছাও আপনাদের জানিয়ে যাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। এই জেলায় দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছি অনেক কাজ করার থাকলেও অনেক কাজ শুধুমাত্র আন্তরিকতার অভাব আছে বলে আমরা করাতে পারিনি বা করে উঠতে পারিনি। এই দীর্ঘদিন ধরে এই জেলায় যাদের কাজ করার কথা ছিল তারা কাজ করেনি বলেই এই কাজটা হয়নি। আমি এখনো মনে করি আমার গ্রাম সভা, আমার পঞ্চায়েত সমিতি, আমার জেলা পরিষদ, কর্পোরেশন সবাই মিলে ভালো করে কাজ করুক। মনে রাখবেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে রাজনীতি না করে, মানুষের কখনো কোনো রং হয় না, মানুষের রং একটাই, সেটা হচ্ছে মান এবং হুঁশ দিয়ে মানুষ তৈরি হয় আর মানুষের জন্য কাজ করতে হয়। আমি প্রথমে দু তিনটে কথা বলি। আপনারা জানেন আমি জেলায় কেন যাই। আমাদের সরকার এই প্রথম, মনে রাখবেন, উত্তর দিনাজপুর জেলাকে কলকাতায় যেতে হয়নি, কলকাতা ছুটে এসছে আপনাদের কাছে। আমি শুধু একা আসিনি, আমার সাথে আমার পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিরা, অফিসাররা সবাই আমরা ছুটে এসছি। কেন ছুটে এসছি? লোকালি আসতে হয়, খবর নিতে হয়। হেমতাবাদে কি হচ্ছে জানবার জন্য লোকালি আসার প্রয়োজন আছে। কালিয়াগঞ্জে কি হচ্ছে লোকালি জানবার প্রয়োজন আছে। ইসলামপুরে কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। চোপড়াতে কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। ডালখোলাতে কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। গোয়ালপুকুরে কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। শিডিউল কাস্টের কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। সংখ্যালঘুদের কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। ট্রাইবেল ভাই বোনদের কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। সাংস্কৃতিক কর্মীদের কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। ছাত্র ছাত্রীদের কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। যৌবনের কি হচ্ছে, শ্রমিকের কি হচ্ছে, কৃষকের কি হচ্ছে, পাট চাষীদের কি হচ্ছে জানবার প্রয়োজন আছে। নিজের রাস্তায় না গেলে রাস্তাগুলোর হাল কি জানা যায়? জানা যায় না। আমায় কাল কেউ বলছিলেন, দিদি রাস্তাটা ঠিক করুন। এটা ন্যাশনাল হাইওয়ে, কেন্দ্রের রাস্তা, দিল্লির রাস্তা। আমরা বারবার বলছি
এই রাস্তাগুলো ন্যাশনাল হাইওয়ে যেগুলো কেন্দ্রের অধীনে আছে, আপনারা কাজগুলো ভালো করে করে দিন। টাইমিং আমাদের টাকা নেই, তা সত্ত্বেও কেন্দ্রের রাস্তাতেও আমরা অনেক সময় গর্তগুলো বোঝাই, প্যাচআপগুলো করি, যাতে মানুষের অসুবিধা না হয়। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব, ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে উত্তরবঙ্গে, যার অবস্থা খারাপ, সেই কাজগুলো চটপট করে দিন। এটা ঠিক বর্ষা ছিল, বর্ষাকালে রাস্তার কাজ হয় না। আমি এরকম কথা বলি না যেটা আমার বলা উচিত নয়। আমার যেটুকু বলা উচিত আমি ঠিক সেটুকুই বলি, কারণ আমি রাজনীতির রং কম দেখি, আমি কাজের ব্যাপারটা যতটুকু বুঝি। হয়তো আমি অনেক অজ্ঞ, হয়তো সবার মতো ভালো বুঝি না, এটাও হতে পারে। যেটুকু বুঝি, আমার যেটুকু বোঝার আছে আমি সেইটুকুর মধ্যে দিয়ে বলি। এবারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, সবজি উঠছে দেরিতে, সবজি উঠতে উঠতে আমাদের নতুন আলু উঠতে উঠতে জানুয়ারি মাস হয়ে যাবে। সবচেয়ে বেশি বৃষ্টি এবারে হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে সবজির একটা আকাল চলছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি মানুষকে তার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে, যা রাজ্যের ওপর বর্তায় না, কেন্দ্রের ওপরে বর্তায়, বারবার সারের দাম বৃদ্ধি করলে চাষিদের চাষ করতে অসুবিধে হয়। পাট চাষিদের আগে 100% পাটের ব্যাগ ইউজ হতো, সেটাকে এখন কমিয়ে দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এটা টেক আপ করেছি অলরেডি ব্যাপারটা। উত্তরবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুরের অনেকটাই, নদিয়া জেলা, মনে রাখবেন এখানে পাট চাষটা সবচেয়ে বড় চাষ। অনেক পাট চাষি আছে, পাট চাষিদের চাষ হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ পাট চাষিদের নিয়ে ভাবেনি। আমরা তাই ঠিক করেছি পাট চাষিদের জন্য জুট ইন্ডাস্ট্রি নিয়ে আমরা একটা পশ্চিমবঙ্গ সরকার স্পেশাল প্ল্যান অফ অ্যাকশন, একটা স্পেশাল পলিসি তৈরি করব। কারণ আমার জুট চাষিদের আমি দেখেছি, বৃষ্টি না হলে জল দিয়ে জুটটা ভেজানোও যায় না। এগুলো নিজে কাজ না করলে বোঝা যায় না। ঘরে বসে আর শুধু ভাষণ দিলে এগুলো হয় না, এগুলো কাজ করতে জানতে হয়, চোখে তাকিয়ে দেখতে হয় এবং শুনতে হয়। আমি দেখেছি আগের বার উত্তর দিনাজপুরের চাষিরা জল পায়নি, পাট চাষিরা পাটগুলো ভেজাবার জন্য। আমরা পুকুর থেকে জল সাপ্লাই করে, আমাদের ক্যানেল থেকে জল সাপ্লাই করে তারপরে আমরা ভেজাবার ব্যবস্থা করেছিলাম। তাই আমাদের মনে হয় জুট ইন্ডাস্ট্রি নিয়ে ভালো করে ভাববার প্রয়োজন আছে। আপনাদের এখানে রায়গঞ্জের পাশে, করমঝিরির পাশে সকালবেলা আমাদের চিফ সেক্রেটারি গেছিলেন সেখানে ভিজিট করতে। একটা স্পিনিং মিল আছে, সেটার অবস্থাও শোচনীয়। অনেকে চেয়েছিল এটা বন্ধ হয়ে যাক। এখানকার ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল আছে, আমরা কথা বলছি এবং আমি মনে করি উত্তর দিনাজপুরের এই স্পিনিং মিল বন্ধ হওয়া উচিত নয়, তাদের বাঁচানো উচিত। আমরা তাই চিফ সেক্রেটারি সকালে ঘুরে এসে আমাকে একটা নোট দিয়েছেন এবং আমরা মিটিংও করেছি সকালবেলায়। সেই মিটিংয়ে আমরা ঠিক করেছি আমরা একটা জিওএম অর্থাৎ গ্রুপ অফ মিনিস্টার্স কমিটি করে দেব এবং তাদের কাছে এই স্পিনিং মিলটা কি করে পুনরুজ্জীবন করা যায় তার দিকে নজর দেব। আর আমি ইউনিয়ন হামিদুরকে বলবো, মুকুলকে বলবো একটু কথা বলে নিতে, যেটা হচ্ছে ওখানে অনেক লোক আছে যারা আমাদের গভর্নমেন্টের বিভিন্ন ভ্যাকেন্সিতেও কাজ করতে পারে। আমরা যদি কিছু যারা করতে চায় তারা যদি আবেদন করে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মচারীদেরও, আমাদেরই তো মিল, আমরা বিভিন্ন সরকারি কাজেও তাদের কাজে লাগাবো এবং ওখানে আরো কিছু অন্যরকম আমরা জুট ইন্ডাস্ট্রি তৈরি করার ভাবনা চিন্তা করব, যাতে এটাকে ভালো করে বাঁচানো যায়। এবং ন্যাশনাল ফাইবার মিশন থেকে জুট শুধু মোটা নয়, জুট অনেক মিহিও হতে পারে। মনে রাখবেন সিল্ক যেমন করকরে হয়, আমরা যেমন সিল্কের করকরে শাড়ি পরি, সিল্কের আবার পাতলা মিহি শাড়িও হয়, তাই তো? সুতির যেমন মার দিলে শাড়িটা খুব করকরে হয়, আবার দেখবেন সুতির আবার মিহি শাড়িও হয়। ভাগলপুরি সিল্ক যেমন খুব ভারী হয়,
আবার ভাগলপুরি সিল্ক খুব হালকা হয়, বালুচরি সিল্ক যেরকম খুব ভারী হয়, আবার বালুচরি সিল্ক কিন্তু হালকাও হয়। সুতরাং আমাদের এগুলো ভাবতে হবে। আর যদি কেউ মনে করে আমিও করব না, কাউকে করতে দেব না, আমি শুধু একটা কথাই বলবো, ভালো করে করুন, সহযোগিতা করলে পুরোপুরি সহযোগিতা। আর যদি কেউ মনে করেন আমিও করব না, গরিব মানুষকে সুযোগ দেব না, আমাদের সরকার গরিব মানুষকে বঞ্চিত করবে না, আমরা আমাদের কাজ আমরা নিশ্চয়ই করব নিজেদের মতো করে। কাজগুলো করতে হবে। কেন পেছিয়ে থাকবে এই জেলা? কেন এখানকার লোক ভালো করে 100 দিনের কাজ করতে পারবে না? আমি আপনাদের বলি, খাল বিল নদী পুকুর সবই আমাদের কাজের দুপুর, কর্ম দুপুর মনে রাখবেন। 100 দিনের কাজ, খাল কাটুন, পুকুর কাটুন, নদী সংস্কার করুন, গঙ্গা ভাঙন রোধ করুন, গাছ পুতুন, এমনকি স্কুলে 100 দিনের কাজের লোকেরা হেল্পারের কাজও করবে, মিড ডে মিল সেন্টারে করবে। আমি চাই আমার 100 দিনের কাজে আমার গ্রাম বাংলায় যাদের জব কার্ড আছে তারা ভালো করে কাজ করুক। যারা নাম লেখাননি আরো লেখার নাম, আমরা কাজ দেব, করুন 100 দিনের কাজ। কমপ্লিট করলে দরকার 200 দিনের কাজ দেবো আমরা, কিন্তু আপনাকে কাজ করতে হবে, আপনি ভালো করে কাজ করুন। আর সেই কাজের লিস্ট তৈরি করতে গিয়ে কেউ যদি গাফিলতি করে, আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দেব, তিনি দেখে নেবেন কোন গাফিলতি আমরা সহ্য করব না। আমরা রাইট টু সার্ভিস অ্যাক্ট করেছি। একটা লোক অ্যাপ্লিকেশন করলো, আমি 3 মাস ফেলে রেখে দিলাম। কেন? আমার লিস্ট তৈরি করতে এত টাইম লাগে কেন? জেনে রাখবেন, আমি এক্ষেত্রে কাউকেই ছেড়ে কথা বলি না। আমার কাছে কদিন আগে একটা খবর এলো, আমাদের একটা পঞ্চায়েত সমিতি, আমাদের তৃণমূল কংগ্রেসের, বীজ দিতে একটু দেরি করছে। আমি তাদের ফোন করে বললাম, হয় 10 মিনিটের মধ্যে দেবে লিস্ট, আর তা যদি না হয় গভর্নমেন্ট নিজে দাঁড়িয়ে দেবে। তার কারণ হচ্ছে আমি চাই কাজ। একেতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক দিন নষ্ট হয়ে গেছে, অনেক বছর পর হয়ে গেছে। মনে রাখবেন, মানুষের জীবনটা খুব ছোট, এক একটা সেকেন্ডের দাম অনেক বেশি, এক একটা মিনিটের অনেক দাম বেশি। আমি উত্তর দিনাজপুরে চাই, আস্তে আস্তে একবারে সব হবে না, টাকা নেই। সিপিএম সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার, এটা রাজনীতির কথা না, এটা অফিসিয়াল কথা, এটা রাজনীতির জায়গা নয়, এটা সরকারি মঞ্চ। আমি জানি আমার লিমিটেশন, রাজনীতির কথা বলতে চাইলেও আমি পারবো না, কিন্তু যেটা সত্য, যেটা বাস্তব তথ্য, লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে চলে গেছে। যা টাকা আমরা পাই, রাজ্য সরকারের যা ভান্ডার, সব টাকাটাই কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে চলে যায়। তারা যদি এই টাকাটা কেটে নিয়ে না যেত, আমি আরো 10 লক্ষ কর্ম তৈরি করতে পারতাম, 10 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দিতে পারতাম, শুধু সরকারি চাকরি। কি করে? ধরুন, আমরা যখন ক্ষমতায় এলাম 2011 20 মে আমরা শপথ নিলাম। আমি জিজ্ঞেস করলাম, অমিত মিত্র আমায় বললেন আমাদের অর্থমন্ত্রী খুব ভালো কাজ করেন, তাকে আমি অনেক কষ্ট করে বাংলায় নিয়ে এসেছি। তিনি আমায় বললেন, জানেন ম্যাডাম, আমাদের 21,000 কোটি টাকা আমরা আমাদের ভান্ডারে ইনকাম করেছি, আর সরকার, কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাংক, আগের সরকার দেনা করেছে, ঋণ দিতে সেই টাকা সব কেটে নিয়ে চলে গেছে। আমি বললাম, তাহলে সরকার চলবে কি করে? বললো, এই তো অবস্থা, হাল যা করে দিয়ে গেছে, এটা একটা ধ্বংসের জঞ্জালে পরিণত করে দিয়েছে পশ্চিম বাংলাকে। আমি বললাম, এই তো সাংঘাতিক ব্যাপার। পরের বছর 12-13 সালে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় আমরা ইনকাম করলাম, বামফ্রন্ট সরকারের আমলে ছিল 21,000 কোটি টাকা, আমরা করলাম 32,000 কোটি টাকা। এবার কেন্দ্রীয় সরকার কি করলেন? 25,000 কোটি টাকা কেটে নিয়ে গেল, প্রতি বছর বাড়িয়ে যাচ্ছে। এবার এই বছর বলছে 28,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাবে। বলুন তো মা বোনেরা, আমার ভাইয়েরা, ছোট ছোট ছাত্র যৌবন ভাই বোনেরা জিজ্ঞেস করবেন, কেন বলতে পারেন? কেন? 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 আমাদের কোনো অপরাধ নেই, এই নতুন সরকার কোনো ভুল করেনি,
তারা অর্থনীতির ডিসিপ্লিন মেনে চলছে। তুমি আমার সব টাকা কেন কেটে নিয়ে চলে যাবে? তুমি আমার সব টাকা কেন কেটে নিয়ে চলে যাবে? তাহলে আমি চাল দেবো কি করে? আমি রাস্তা করব কি করে? কলেজ করব কি করে? স্কুল করব কি করে? বিশ্ববিদ্যালয় করব কি করে? এটা ভাবতে হবে। রাস্তায় দাঁড়িয়ে বলছি চাকরি চাই, চাকরি দাও। 35 বছর বলনি, মুখগুলো সব ভোতা হয়ে গিয়েছিল। আজকে নতুন করে বলে বেড়াচ্ছ কুৎসাল অপপ্রচার। আমি পরিষ্কার বলতে চাই, টাকা কাটা বন্ধ করতে হবে। যারা অন্যায় করেছে তাদের অনেক হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে, দরকার হলে তাদের সম্পত্তি অকশন করে টাকা তুলুন যারা অন্যায় করেছে। কিন্তু জনগণের টাকা কত কষ্ট করে একটা লোক ট্যাক্স দেয়, এমনিতেও সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিয়ে যায়, এটা ওদের হক। আমি তার মধ্যে ইন্টারফেয়ার করছি না, আমি অত বোকা লোক নই। যেটা কথা সেটা কথা, এটা আজকে না এখানে বলছি। ফাইন্যান্স কমিশনকে সেম কথা বলেছি, প্ল্যানিং কমিশনকে সেম কথা বলেছি, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সেম কথা বলেছি, সবাইকে বলেছি। 2.5 বছর ধরে আমার গলা ব্যথা হয়ে গেছে বলতে বলতে। আজকে রায়গঞ্জে দাঁড়িয়েও বলছি, টাকা কাটা কেন্দ্র বন্ধ করো। রাজ্যের মানুষকে খেতে না দিয়ে সব টাকা তুলে নিয়ে যাচ্ছ। এমনিতেই তোমরা প্রায় 40,000 কোটি টাকার মতো সম্ভবত তোমরা কেটে নিয়ে যাও বাংলা থেকে, ইনকাম ট্যাক্স সহ আরো কিছু ট্যাক্সের মাধ্যমে। আর সিপিএম দেনা করে গেছে, মানে বামফ্রন্ট সরকার। সেই জন্য তুমি আরো 28,000 কোটি টাকা যদি আমার কেটে নিয়ে যাও, তাহলে আমি খাবো কি? বলুন তো মা বোনেরা আমার। উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের, উত্তরবঙ্গ সহ আমার পশ্চিমবঙ্গ, এমনকি যারা ওই ছাতের উপরে দাঁড়িয়ে আছেন, গাছের উপরে বসে আছেন, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বন্ধু আপনার বাড়িতে 5 কেজি চাল থাকলে তবেই তো পাড়া প্রতিবেশীকে আপনি দান করবেন। আপনার বাড়িতে যদি 1/2 কেজি চালও না থাকে, আপনি নিজে কি করে খাবেন? আগে এটা দেখতে হবে। খাওয়ার পয়সা পর্যন্ত কেটে নিয়ে চলে যাচ্ছে। তা সত্ত্বেও জেনে রাখবেন, আমরা 24 ঘন্টার মধ্যে, আমি একা নই, আমার অফিসাররাও, আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরাও, 1-2 জন ফারাক হতে পারে, সবাই নয়, সবাই মিলে আমরা কাজ করি। এবং তাই আজও বাংলা 1 নম্বরে যাচ্ছে। বাংলা আজকে গর্ব করার মতো জায়গায়। মাত্র 2.5 বছরের মধ্যে মনে রাখবেন, যে আসে বাংলাকে প্রশংসা করে, গর্বে আমার বুক ভরে যায়। মাটিকে প্রশংসা করলে গর্ব হবে না? বাংলা মাকে প্রশংসা করলে গর্ব হবে না? আমার আম্মাকে প্রশংসা করলে গর্ব হবে না? আমার ছাত্র যৌবনকে প্রশংসা করলে গর্ব হবে না? আমার মায়ের মুখে হাসি দেখলে আমার গর্ব হবে না? আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকলে আমার গর্ব হবে না? আমার সংখ্যালঘু ভাই বোনেরা ভালো থাকলে গর্ব হবে না? বলুন কোন সরকার করতে পেরেছে? 2.5 বছরের মধ্যে ল্যান্ড ব্যাংক, জমির ব্যাংক তৈরি করেছি আমরা। জোর করে কৃষকদের উচ্ছেদ আমরা করি না, যা বলি তাই করি, যেটা করতে পারি না সেটা আমি বলি না। রাজনীতি করার জন্য ইলেকশনের সময় কিছু বললাম, আর তার 5 বছর পর ডুগডুগি বাজিয়েছিলাম আমি এই রাজনীতি করি না। আমি যেটুকু পারি সেটুকু বলতে পারি। বিশ্বাসযোগ্যতা মানুষের রাজনীতির সবচেয়ে বড় অঙ্গ, মাথায় রাখবেন। আমি বলে যাই, উত্তর দিনাজপুরের মানুষের কাছে 3টে ইস্যু এখানকার বড় ইস্যু। একটা হচ্ছে রাস্তা, ন্যাশনাল হাইওয়ের সাথে আমরা টেক আপ করেছি। আপনারাও বলবেন রাস্তাগুলো তৈরি করে দিতে হবে, যেগুলো কেন্দ্রীয় সরকারের আন্ডারে। আমাদের রাস্তাঘাট জেলা পরিষদ যারা আছে তাদের আমি অনুরোধ করবো, জেলা পরিষদের কাজটা নিজেরা করুন ভালো করে। যারা গ্রাম সভায় আছেন, পঞ্চায়েত সমিতিতে আছেন, তাদের কাজগুলো তারা করুন। আপনারা টাকা পান নির্দিষ্ট অঙ্কে, সেই কাজগুলো চটপট করুন। আমাদের যারা আছেন অফিসাররা, তারা তাদের কাজ করবেন। একটা হচ্ছে জুট, উত্তরবঙ্গের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি উত্তর দিনাজপুরে। তার জন্য স্পেশাল প্ল্যান অফ অ্যাকশন আমরা তৈরি করব, পলিসি তৈরি করব। এবং পশ্চিমবঙ্গ সরকারের তৈরি পলিসিতে কেন্দ্রীয় সরকার ম্যান্ডেটারি না করতে পারে জুট ব্যাগকে, পশ্চিমবঙ্গ সরকার করবে। তার কারণ আমরা চাষিদের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। এবং জুট হচ্ছে আমার গর্ব, সিল্ক আমার গর্ব। শুধু বাংলা নয়, সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করে। মালদা আম গর্ব, বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা গর্ব, মিহিদানা, সীতাভোগ গর্ব। এগুলো ছোট জিনিস নয়। বাংলার রসগোল্লা, বাংলার মিষ্টি দই,
বাংলার বালুচুরি শাড়ি, বাংলার ছৌ নাচ, জঙ্গলমহলের ট্রাইবাল ডান্স, বীরভূমের বাউল কি আমাদের নেই? বাঁকুড়ার মনোহরা সব আছে আমাদের। বালুরঘাটের নাটক কি বলছেন? সব আছে বাংলা জুড়ে। যেটা নেই সেটা হচ্ছে কাজ করবার মানসিকতা কারো কারো নেই, কিন্তু আমাদের কাজ করবার মানসিকতা আছে। তাই আমি চাই 100 দিনের কাজে বেশি করে কাজ করুন। আমি চাই আপনাদের এখানে মনে রাখবেন, আমরা অনেকগুলো কাজ নিয়েছি। আমরা এখানে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করছি এবং আমরা এখানে যে টাকা টিউবওয়েলের জন্য করার আমরা করছি। 15টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাজ এখানে শেষ হয়েছে। 21টি উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে 2140 জনকে গীতাঞ্জলি হাউজিং প্রকল্পে বাড়ি দেওয়া হয়েছে। ন্যাচারাল ফাইবার মিশনের আওতায় পাট বাঁশ থেকে পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে ক্লাস্টার তৈরি করার, কাজ তৈরি করবার, কর্মসংস্থান করবার। কালিয়াগঞ্জে সর্ষের তেলের ক্লাস্টার হচ্ছে। এখানে অনেকগুলো ক্ষুদ্র শিল্প তৈরি হয়েছে। মালগাঁওতে গালিচা উৎপাদনের হ্যান্ডলুম ক্লাস্টার থেকে 31,000 কর্মদিবস তৈরি হবে। প্রতিটি ব্লকে এই 3-4 বছরের মধ্যে একটা করে আইটিআই তৈরি হবে। প্রতি সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ হবে। ইসলামপুর ও ইটাহারে 2টো পলিটেকনিক কাজ শুরু হয়ে গেছে। পেছনে যারা আছেন প্লিজ আপনারা পেছন দিকটা ঠেলুন, সামনের দিকে মেয়েদের দিকে ঠেলবেন না। পেছন দিকটা ঠেলুন, তাহলে হবে না, মেয়েদের ঘাড়ে পড়বেন না প্লিজ। লক্ষ্মী ভাইরা আমার একটু নিজেরাই ব্যারিকেড করুন। লক্ষ্মী ভাইটি আমার একটু নিজেরাই ব্যারিকেড করুন। মা বোনেরা আপনাদের সম্পদ, আপনারা মায়েরা বসুন, বোনেরা চিন্তার কিছু নেই। আমার ভাইয়েরা যারা আছেন তারা নিজেরা একটু ব্যারিকেড করুন যাতে কোনো অসুবিধা না হয়। মা বোনের থেকে এগোবেন না, পেছন। যখন দেখবেন লোক বেশি হয়ে যায়, সামনের দিকে করলে ঝুঁকে যায়, পেছন দিকে করুন, তাহলে অনেক হালকা হয়ে যাবে। পেছন দিকে ঠেলুন, সামনের দিকে নয়, মানে পিছের দিক দিয়ে ঠেলুন, সামনের দিকে ঠেলবেন না। মনে রাখবেন মা বোনের আমাদের গর্ব। আমি আপনাদের বলি, এই জেলায় করণদিঘি ও চোপড়াতে ব্লকে নতুন মডেল স্কুল তৈরি করা হচ্ছে। চোপড়াতে সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মনে রাখবেন এখানে 2টো বড় হাসপাতাল তৈরি হচ্ছে যেখানে সব চিকিৎসার ব্যবস্থা হবে। একটা হচ্ছে মাল্টি স্পেশালিটি হসপিটাল, একটা রায়গঞ্জে আর একটা ইসলামপুর মহকুমা হাসপাতালে। এর মধ্যে ইসলামপুরের কাজ শুরু হয়ে গেছে, রায়গঞ্জেরটাও শুরু হয়ে যাবে। এখানে ছোটদের জন্য 2টো এসএনসি শুরু হয়ে গেছে। আরো 10টা বাচ্চাদের জন্য, বাচ্চাদের চিকিৎসার জন্য 10টা এসএনএসইউ, তার মধ্যে 5টা হয়ে গেছে, আরো 5টা হয়ে যাবে খুব শিগগিরই। রায়গঞ্জ মেডিকেল জেনারেল হাসপাতাল আছে, এখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে যেখানে 53% কমে ওষুধ পাচ্ছেন। রায়গঞ্জে মনে রাখবেন মা বোনেরা আমার ভাইয়েরা, যে ওষুধটার বাইরের দাম 100 টাকা, রায়গঞ্জের হাসপাতালে গিয়ে কিনবেন সেই ওষুধটা আপনি 47 টাকায় পাবেন। 53 টাকা গভর্নমেন্ট আপনাকে কনসেশন করে দিয়েছে। অর্থাৎ অনেক লোক আছে ওষুধ কিনতে পারে না, ওষুধ কিনতে পারে না। আর একটা আমরা করছি ওষুধের দোকান ন্যায্য মূল্যে, সেটা হবে কালিয়াগঞ্জে, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আর একটা ন্যায্য মূল্যের ওষুধের দোকান হবে। আর এটা ভারতবর্ষের মডেল হয়ে গেছে, মাথায় রাখবেন। কোথাও 50% কমে ওষুধ বিক্রি করা হচ্ছে, কোথাও 60%। রায়গঞ্জে আপনার 53 টাকা কমে পাচ্ছেন 100 টাকার মধ্যে। এটা খুব বড় ব্যাপার। মনে রাখবেন এই জেলায় ভেলে প্রোগ্রাম করা হচ্ছে, করতে বলে দেওয়া হয়েছে কালকে মিটিং এ। সংখ্যালঘুরা যাতে বেশি করে লোন পায়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যারা জেনারেল কাস্ট আছে, গরিব, ইকোনমিক্যালি তাদের। এছাড়াও আরো অনেক কাজ আছে, রাস্তা সংস্কার থেকে শুরু করে, সরকারি কলেজ থেকে শুরু করে, মডেল স্কুল থেকে শুরু করে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে নিয়ে একটা ট্যুরিজম প্রকল্প তৈরি করা হচ্ছে। এছাড়াও ভৈরব মন্দির থেকে শুরু করে পিন্ডলে, রায়গঞ্জ ব্লকের সংগ্রহশালা থেকে শুরু করে সমস্ত কিছু করা হচ্ছে। এখানে 23টি নতুন জল সরবরাহ কাজ,
এই জেলায় করা হচ্ছে এবং এতে জল পাবেন 3.5 লক্ষ মানুষ। এইভাবে আরো অনেক কাজ তৈরি করা হচ্ছে। ইটাহারে 500 মেট্রিক টন ধান কেনবার জন্য গোডাউন নির্মাণ করা হচ্ছে। ইসলামপুরে ধান ক্রয় মজুত করবার জন্য গুদাম নির্মাণ হচ্ছে। হেমতাবাদে পানি সম্পদ ভবন নির্মাণ হচ্ছে। কুলটি নদীর ওপর বাবুয়াঘাট সেতু নির্মাণ হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর। গান্ধী নদীর ওপর গান্ধার নদীর ওপর বুড়িঘাটে সেতু নির্মাণ এবং রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিএডিপিতে 4.5 কোটি টাকারও কাজ চলছে। টাঙ্গন নদীর ওপর রাধিকাপুর সেতু নির্মাণের কাজ চলছে। এছাড়াও মনে রাখবেন বাহিন বাজার থেকে ভিটিআরি পর্যন্ত পাকা সড়ক থেকে শুরু করে আরো অনেক রাস্তা চলছে, যেগুলো আমি ডিটেলস বলে আপনাদের টাইম নিশ্চয়ই নষ্ট করতে চাই না। আর আমাদের সরকার একটাই মাত্র জায়গা, এই রায়গঞ্জে আমি শুনেছি রায়গঞ্জ কলেজটার নাম ইউনিভার্সিটি করে দিয়েছে। মানে মাথায় যে কি ছিল ভগবানই জানে। ইউনিভার্সিটি হয়নি, কিন্তু ইউনিভার্সিটি করতে পারেনি, হয়ওনি। রায়গঞ্জ কলেজ নাকি ইউনিভার্সিটি, বুঝুন, কলেজ আবার ইউনিভার্সিটি হয়। আমি ভেবে পাই না চামচিকে কখনো কি পাখি হয়। স্কুল হয়, প্রাইমারি পড়া হয়, আপার প্রাইমারি পড়া হয়, কলেজের পড়া হয়, ইউনিভার্সিটি পড়া হয়। কিন্তু এরা রাজনীতি করতে গিয়ে নাম দিয়ে চলে গেছেন, কাম করেননি। কামটা আমরা করব। 15-16 বছর থেকে আমরা একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস রায়গঞ্জ কলেজে আমরা শুরু করব। ইউনিভার্সিটির ক্যাম্পাস 15-16 বছর থেকে, কারণ 1 বছর আমাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আমি বলে গেলাম আর হলো না, আমি সেরকম বান্দা নই। আমি বলবো যখন আমায় 1 বছর হাতে টাইম নিতে হবে এবং কাজটা শুরু করব। তাহলে আপনার জেলা কি পেল? মডেল স্কুল পেল, ইউনিভার্সিটির ক্যাম্পাস পেল, 2টো মাল্টি সুপার হাসপাতাল পেল, পলিটেকনিক কলেজ পেল, ITI পেল। এছাড়াও আপনার এখানে ইন্ডাস্ট্রি ক্লাস্টার ক্ষুদ্র শিল্প আমরা পুরো গড়ে দেব। আর গরিব লোকের কাজ, যারা 100 দিনের কাজ করতে চান, কোন রাজনীতির রং দেখা হবে না। 100 দিনের কাজ যাদের জব কার্ড আছে, যাদের নেই, বিডিও অফিসে গিয়ে জব কার্ডের নাম লেখাবেন, বিডিও অফিসে গিয়েও নাম লেখাবেন। এবং জব কার্ড যাদের আছে, তাদের গরিব যারা, বিপিএল কার্ড নেই তাই বলে কি চিকিৎসা পাবে না নাকি? বিপিএল কার্ড নেই বলে চিকিৎসা পাবে না? 3 বছর ধরে লক করে রেখে দেওয়া, যে বিপিএল কার্ড খোলা হচ্ছে না, গরিব লোককে যাদের প্রয়োজন আমরা দিতে পারছি না। বারবার অনুরোধ করা হচ্ছে, কম্পিউটারের লক খোলো, লক বন্ধ কিয়া है, नहीं खुल रहा है। রেখে দিয়েছে সিপিএম এর করা বিপিএল লিস্ট, আগের সরকারের করা। যারা গরিব তারা গরিব, গরিবের কোনো জাত হয় না, গরিবের কোনো পাত হয় না। যে গরিব সে একটা হিন্দু হতে পারে, যে গরিব সে আমার একটা সংখ্যালঘু ভাই বোন হতে পারে, যে গরিব সে আমার তপশিলি ভাই বোন হতে পারে, যে গরিব সে আমার ওবিসি ভাই বোন হতে পারে, আমার আদিবাসী ভাই বোন হতে পারে, আমার জেনারেল কাস্ট হতে পারে। যারা হসপিটালে ট্রিটমেন্টের জন্য যান, প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে গর্ভবতী মহিলারা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন। কেন জানেন? আপনি গাড়ি চাইলে হাসপাতাল গাড়িও পাঠিয়ে দেবে। এখন সেই সিস্টেমও করেছি আমরা। আমাদের ম্যাক্সিমাম বাড়িতে বাচ্চারা হয়। 13-14 বছর বয়সের মেয়েরা স্বাবলম্বী হতে পারে না। বাচ্চাদের দিকে নজর রেখে হাসপাতালে যেতে হবে, চিকিৎসা করতে হবে। মেয়েরা আমাদের ঘরের সম্পদ। 13-14 বছরে মেয়েদের বিয়ে দেবেন না, ওদের 18 বছরে স্বাবলম্বী হতে দিন। মেয়েদের জন্য এই জেলাতেও প্রায় 1 লক্ষ মেয়েদের কন্যাশ্রীর আওতায় আনা হচ্ছে। কেন আনা হচ্ছে? যখন তারা ক্লাস 8-এ পড়বে, 9-এ পড়বে, 10-এ পড়বে, 11-এ পড়বে, মনে রাখবেন 12-এ পড়বে, 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা যাদের মান্থলি ইনকাম, 10,000 টাকা ইনকামের লোক সবচেয়ে বেশি, তার বেশি যারা তাদের প্রয়োজন হয় না। মনে রাখবেন তাদের মেয়েরা ক্লাস 8-এ যখন পড়বে 500 টাকা স্কলারশিপ পাবে। স্কুলে নাম লেখাতে বলুন, মাদ্রাসায় নাম লেখাতে বলুন, পলিটেকনিক কলেজ হলেও হবে, ITI হলেও হবে, স্পোর্টস একাডেমি হলেও হবে। মেয়েরা পড়াশোনা করবে।
তার যখন বয়স, সে যখন ক্লাস 8-এ পড়বে 500 টাকা স্কলারশিপ পাবে, 9-এ পড়বে 500 টাকা স্কলারশিপ পাবে, 10-এ পড়বে 500 টাকা স্কলারশিপ পাবে, 11-এ পড়বে 500 টাকা স্কলারশিপ পাবে, 12-এ পড়বে 500 টাকা স্কলারশিপ পাবে। স্কুলে স্কুলে নাম লেখান, ব্যাংকের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি। আর যখন তার 18 বছর বয়স হবে, সে যদি বিয়ে না করে পড়াশোনা করে, তার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার 25,000 টাকা জমা দিয়ে দেবে। তাদের মানুষ করুন। আমার কিছু নেই, আমি তাড়াতাড়ি যা পারলাম বিয়ে দিয়ে দিলাম, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। মেয়েটাকে মানুষ করুন। আমরা বলি না মায়েরা ঘরের লক্ষ্মী। মনে রাখবেন, ভাই এবং বোন, ভাই না থাকলে রাখি বন্ধন কি করে হবে? বোন কাকে দেবে? আর বোন না থাকলে ভাই ফোটাই বা কি করে হবে? আর ঈদ মোবারকের দিনে মেয়েরাই তো রান্না করে, বোনেরা ভাইরা আমরা খাই, সরু চিকলি থেকে শুরু করে একেবারে শিমুয়ের পায়েস, কি করে হবে? সুতরাং আমি মনে করি আমাদের মা বোনেদের দাঁড়াতে দিন, ওদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হোক। কেন এখানে প্রায় 51% বাচ্চারা বাড়িতে জন্মায়, ফলে চিকিৎসা করাতে পারে না, এবং অল্প বয়সে হওয়ার ফলে বাচ্চাগুলো যখন জন্মায় তখনই সিক হয়ে জন্মায়। বাচ্চাদের হাসপাতালে নিয়ে যান, পোলিও খাওয়ান ভালো করে। আর একটা আমরা করব, নির্মল গ্রামের নাম করে যাদের বাড়িতে বাথরুম নেই, গরিব লোক, আগামী 3 বছরের মধ্যে তাদের সবার বাড়িতে যাতে 10,000 টাকা করে আমরা দেব, বাড়িতে বাথরুম করে নেবেন। বাইরে কেন যাবেন? বাইরে কি দরকার? আস্তে আস্তে আপনারা আপনাদের বাড়িতে রান্নাঘর থাকবে। গীতাঞ্জলি হাউসিং স্কিমে বাড়ি করে দিচ্ছি। যাদের ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল কাস্ট কিছু সুযোগ নেই, তাদের অধিকার স্কিমে করে দিচ্ছি। মৎস্যজীবীদের বাড়ি করে দিচ্ছি, সব বাড়িকে করে দিচ্ছি। তো আপনারা আপনাদেরটা করে নিতে হবে। একবারের জায়গায় 10 বার বিডিও অফিসে যাবেন, যে বলবেন কাজটা করে দাও। এই কাজটা আপনার হোক। পঞ্চায়েতে যাবেন, বলবেন বাবু আমার কাজটা করে দাও। না করলে বিডিও অফিসে যাবেন, বাবু আমার কাজটা করছে না। ঠিক আছে, নিজের কাজ করে নিতে হবে। সকালবেলা উঠে মা বোনেরা রান্না করেন, সারাদিনের কাজ করেন, বিকেলে রান্না করেন, এখানে মিটিং এ এসছেন, বাড়িতে রান্না করে গিয়ে আবার খেতে দেবেন, করেন তো? সারাদিন সারাক্ষণ কাজ করেন। তো এই কাজ যে চুল বাঁধে, সে যে রাধে সে চুলও বাঁধে। চুলটা বাঁধেন তো? চান করেন তো? কাপড় জামা কাচেন তো? কি মা বোনেরা আমার, ঠিক তো? কি ভাইরা রোজ এক জামা পরেন, পরিষ্কার করেন, গাড়ি চড়েন, কখনো বাসে চড়েন, পায়ে হেঁটে যান, 11 নম্বর বাস মানে 2 পা হাঁটেন তো? তো বিডিও অফিসে হাঁটতে কি হয়? হাঁটবেন, গিয়ে বলবেন ভাই আমার কাজটা করে দাও। কোনো কাজ খারাপ নয়। একটা 100 দিনের কাজ ঠিক মতো করা হলে মনে রাখবেন তার মাসে 5,500-6,000 টাকা ইনকাম হয়। আর একটা কথা মনে রাখবেন, আগে 3 মাসে টাকা পেত, এখন 15 দিনে 100 দিনের কাজের লোকেরা টাকা পাচ্ছে। এবং আগামী দিন আমরা নিয়ম করব যাতে 7 দিনে পায়। কোনোদিন যখন ব্যাংক হয়ে যাবে সব জায়গায়, তখন আমরা দিনেরটা দিনেই করে দেবো, তাহলে মানুষ হাতে টাকা পাবে। এগুলো করবার জন্য ব্যাংকের প্রয়োজন আছে, ব্যাংকগুলো তৈরি করতে হবে। এখনো আমাদের বাংলায় 932টা পঞ্চায়েত আছে যেখানে কোনো ব্যাংক নেই। আমরা এই 3-4 দিন আগে 50টা ব্যাংক করে দিয়েছি, তার আগে 100টা করেছি। এই ব্যাংকগুলো করতে হবে। সবকিছু টাকা ওই কেউ লিস্ট করলো আর টিপস হয়ে দিল আর টাকা নিয়ে পালিয়ে গেল। ধরুন 100 দিনের কাজ সে করলোই না, জানলোই না। আগে কি হতো? লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। কেন হয়েছে? রেশন কার্ডের নামে ভুয়ো রেশন কার্ড। চাল এসেছে, গম এসেছে, চিনি এসেছে, তেল এসেছে, আর সব খেয়ে নিয়েছে, গরিব লোক পায়নি। আমরা তাই চাই সব গরিব লোকের নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হোক। কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করবেন, তাহলে আপনি 50,000 টাকা লোন পাবেন। আপনার ওই বেশি সুদে লোন নিতে হবে না, ব্যাংক দেবে আপনাকে লোন। সেই টাকা আপনি শোধ করলে আবার লোন পাবেন, ইন্টারেস্ট কমে যাবে। কিষাণ ক্রেডিট কার্ড করুন, পাট চাষিরাও করবেন। এইভাবে সরকারি কর্মসূচি আমরা বেকার যুবক যুবতীদের জন্য তৈরি করেছি এমপ্লয়মেন্ট ব্যাংক। 1 লক্ষ ছেলে মেয়েদের আমরা ইতিমধ্যেই মাসে 1,500 টাকা করে দিচ্ছি যাদের চাকরি নেই। এই এমপ্লয়মেন্ট ব্যাংকের থেকে তাদের আমরা চাকরি সুযোগ করে দেব।
চাকরির সুযোগ পেলেই সরকারি বেসরকারি দেখার দরকার নেই, চাকরিটা নিয়ে নেবেন। কোনো চাকরি খারাপ নয়, আমরা চাকরি সৃষ্টি করে দেব। যেই চাকরি পেয়ে যাবে 1 লক্ষ, তার আবার নতুন 1 লক্ষ ছেলে মেয়ে ঢুকবে পরের লিস্টে, এবং তারা আবার 1,500 টাকা করে পেতে শুরু করবে যতক্ষণ তারা চাকরি না পাচ্ছে। একদিকে কন্যাশ্রী, অন্যদিকে যুবশ্রী। আমার শিল্পী ভাই বোনেরা যারা ভাটিয়ালি আছে, আদিবাসী আছে, ক্ষেত মজুর আছে, সব বিডিও অফিসে গিয়ে নাম লেখাবেন। কেন জানেন? বিডিওরা এটা করবে, ডিএমদের আমি বলবো টু পাস অন দিস ইনস্ট্রাকশন, মিস্টার ভুটিয়া প্লিজ। আমরা শিল্পীদের মাসে 1,000 টাকা করে দিচ্ছি আমাদের সরকার, এবং তাদের দিয়ে গভর্নমেন্টের 4টে করে মাসে প্রোগ্রাম করাচ্ছি, যাতে তারা মাসে কেউ 6,000, কেউ 8,000, কেউ 10,000 টাকা ইনকাম করতে পারে, এবং তারা গভর্নমেন্টের প্রচার করবে। ধরুন হাসপাতালে যান, ভালো করে চিকিৎসা করান, হেলথ ডিপার্টমেন্টের প্রচার করবে, তার মান্থলি ইনকাম হয়ে যাবে। এইভাবে আমি অলরেডি প্রায় 4,000 শিল্পীর নাম, 4,500-এর মতো হবে, আমাদের হাতে এসছে। বাউল থেকে শুরু করে, ভাটিয়ালি থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, যাত্রা থেকে শুরু করে, ওই শিল্পীদের, গ্রামীণ শিল্পী যারা আছেন তাদের আমরা 1,000 টাকা করে মাসে দেব, প্লাস আমরা তাদের দিয়ে গভর্নমেন্টের প্রচারের কাজ করাবো। উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট, মেয়েদের ডিপার্টমেন্ট, কৃষক ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, আইএনসি দপ্তর, তারা গিয়ে প্রচার করবে গান গেয়ে গিয়ে। মনে পড়ে আগেকার দিনে যাত্রাও তো এখনো হয়, একটা ঢাক পেটায়, ঢাক বাজিয়ে বলে অমুক দিন যাত্রা হবে, মিষ্টি মেয়ের ঝগড়ুটে শাশুড়ি, অথবা ঝগড়ুটে শাশুড়ির মিষ্টি বউ। এই যে করে ঢেড়া পেটাতো, এরকম ঢেড়া পেটানোর জন্য আমার শিল্পীদের কাজে লাগানো হবে, যে অমুক দিন পোলিও খাওয়ানো হবে, আপনি পোলিও সেন্টারে চলে যান। এই কাজগুলো আমরা শিল্পীদের দিয়ে করাবো। তাহলে কি হবে? লোকাল শিল্পীরাও দাঁড়িয়ে যাবে। অর্থাৎ সব দপ্তর, সংখ্যালঘু, জিজ্ঞেস করুন, 73% টাকা বাড়িয়েছি আমরা সংখ্যালঘুদের। আমার মনে আছে একটা রেকমেন্ডেশন পেয়েছিলাম আমরা, এই করতে হবে, তাও সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, তাই তো? মুকুল, রেকমেন্ডেশনটা কার ছিল? সাচার কমিটি। বলবার আগে আমরা সব করে দিয়েছি। ওবিসি রিজার্ভেশন করে দিয়েছি 17%, যার মধ্যে প্রায় 94% থেকে 96% সংখ্যালঘুরা তাদের রিজার্ভেশন পেয়ে গেছে। 2014 থেকে শুরু হয়ে যাচ্ছে, প্রায় 13-14% রিজার্ভেশন শুধু মুসলিমদের হয়ে গেছে। আমার ওবিসিদের হয়েছে, ট্রাইবালদের হয়েছে, শিডিউল কাস্টদের হয়েছে। চাকরির আবেদনের বয়স বাড়ানো হয়েছে, আপনারা জানেন 32 বছর ছিল সরকারি চাকরিতে আবেদনের বয়স, এখন কত করা হয়েছে? জেনারেল কাস্টের বলতে পারবেন কেউ? বলুন তো, জানেন কিনা কত হয়েছে? আমাদের সরকার কত বাড়িয়ে করেছে? এই ভাইরা বলো কত? 32 ছিল, হয়েছে 40। সরকারি চাকরিতে আবেদনের বয়স ছিল 32, হয়েছে 40, যাতে আপনারা সুযোগ পান। দীর্ঘদিন ধরে সুযোগ নেই। এবং তপশিলীদের জন্য হয়েছে এটা 43, ওবিসি, তপশিলীয়, ট্রাইবালদের জন্য 45। বুঝতে পেরেছেন কিছু? বুঝলেন? জানা ছিল? জানা ছিল না? এইরকম অনেক কাজ হয়েছে। আমার বয়স হয়ে গেছে, আমি চাকরিতে আবেদন করতে পারছি না, ভুল। সরকারি চাকরিতে আবেদনের বয়স কত হয়েছে তাহলে বলুন? আর একটু জোরে তো। তপশিলীদের জন্য কত? 43। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 43, আর ট্রাইবাল 45। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। গভর্নমেন্টে যখন টাকা হবে, আস্তে আস্তে আরো বেশি করে চাকরি দেবে। আমাদের টাকা নেই, খাবার টাকা নেই, সব কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই জন্য বলছি কেটে নেওয়া বন্ধ করো। আমরা সবচেয়ে বেশি ইনকাম করি ভারতবর্ষে, আমরা নাম্বার 1-এ আমাদের ইকোনমিক গ্রোথ। এই 2.5 বছরের মধ্যে বাংলাকে আমরা ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। তাই যারা চক্রান্ত করে, তারা মিথ্যে কথা বলে, খুন করে, ডাকাতি করে, দাঙ্গা লাগায়। দাঙ্গা জীবনে করবেন না, কাউকে করতে দেবেন না, দাঙ্গাকারীরা শাস্তি পায়। হিন্দুও দাঙ্গা করে না, মুসলমানও দাঙ্গা করে না। দাঙ্গা করে কারা? কিছু দাঙ্গাবাজ,
দাঙ্গা করার জন্য টাকা পায় আর মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে চলে যায়। কোনো দাঙ্গাকে বরদাস্ত করা হবে না। মানুষ ভালো থাকুন, আমরা এটাই চাই। এই জেলায় অনেকগুলো স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে, বাদ বাকি যদি কোনো স্কুলের মিস্ট্রেসরা থাকেন বা টিচাররা, মাথায় রাখবেন 10 থেকে 12 পড়তে হলে ডিএম এর কাছে অ্যাপ্লিকেশনটা ডিআই এর কাছে দেবেন। আমরা চাই আমার জেলার ছেলে মেয়েরা যাতে সেই জেলাতে পড়াশোনার সুযোগ পায়, তাই 10 ক্লাস স্কুলগুলো যেখানে প্রয়োজন আমরা 12 ক্লাসও করে দিচ্ছি। যেখানে পড়াশোনার সুযোগ নেই করে দেবো। যাদের মাদ্রাসা আছে তাদের বলি যে আপনারা রেকগনিশনের জন্য আপনাদের নিয়ম অনেক বদলে দেওয়া হয়েছে, শিথিল করে দেওয়া হয়েছে। আগে যে নিয়ম ছিল কেউ পেতেন না, আমরা অনেক নিয়ম পাল্টে দিয়েছি, সিম্পল করে দিয়েছি। অ্যাপ্লাই করবেন, গভর্নমেন্টের রেকগনিশন পাবেন। রেকগনিশন পেলে হয়তো টিচারের মাইনেটা গভর্নমেন্ট দিতে পারবে না, কারণ টাকা নেই বলে, কিন্তু আপনি যখন রেকগনিশন পাবেন আরো অনেক গভর্নমেন্টের জায়গা আছে যেখান থেকে আপনি টাকা পেতে পারেন। একটা স্বীকৃত স্কুল আর একটা বেসরকারি স্কুল, দুটোর মধ্যে যে তফাৎ থাকে, স্বীকৃতি পাওয়াটা বড় ব্যাপার। আপনারা করবেন। এমএসকে এসএসকে যাদের কোনো ভবিষ্যৎ ছিল না তাদেরও আমরা সংসদের আন্ডারে নিয়ে আসছি। সুতরাং এইভাবে একটার পর একটা কাজ আমরা করছি এবং আমরা করব। এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো দূরবর্তী জেলা, আমরা বালুরঘাটেও এয়ারপোর্ট বেস, মালদাতে এগুলো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অলরেডি বলেছি, ওটা আমাদের হাতে নেই, সিভিল অ্যাভিয়েশনের আন্ডারে। যেমন কুচবিহারে আমরা ইতিমধ্যেই টাকা দিয়েছি। নাইট ল্যান্ডিং এর জন্য আমরা অলরেডি পুরো হলিডে করে দিয়েছি, ট্যাক্স হলিডে। বাগডোগরা এয়ারপোর্ট আমরা বলছি আরো আসুন। আমরা চাই মালদা বালুরঘাট হেলিকপ্টার সার্ভিস অন্তত দিনে একদিনেও শুরু হোক। আমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে টেক আপ করছি এবং এর জন্য 40 ঘন্টা গভর্নমেন্ট থেকে আমরা সাবসিডি দিতে রাজি হয়েছি। তার মধ্যে 10 ঘন্টা গভর্নমেন্ট ইউজ করবে, 30 ঘন্টা পাবলিক ইউজ করবে। আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের করতে হবে, এটা নিয়ম আছে, যে কোনো পরিকল্পনা করতে গেলে এটা দিতে হয়। কিন্তু আমি চাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সবাই ভালো থাকুক। আমরা কথা দিয়েছিলাম উত্তরবঙ্গ সেক্রেটারিয়েট আমরা একটা করব। অনেকটা কাজ কমপ্লিট হয়েছে, সবটা না হলেও কিছু যায় আসে না। কাজ শুরু হলে সেখানে তৈরি করা, সেখানে কাজ শুরু করা উচিত। আমরা 20 জানুয়ারি গৌতম দেব এখানে আছে, আমার চিফ সেক্রেটারি আছেন এবং ডিভিশনাল কমিশনার মিস্টার মীরা আছেন। আমরা পরিষ্কার বলছি, ডিজি আছেন এখানে। আগামী 20 জানুয়ারি আমরা উত্তরবঙ্গ সেক্রেটারিয়েট আমরা দিল্লিতে উদ্বোধন করব এবং আমাদের অফিস চালু করব। কথা দিয়েছিলাম, কথা রাখবো। আমার মৃত্যু হতে পারে কথা রাখার জন্য, মনে রাখবেন। আমি জীবনে সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু কথার সাথে নয়। কথা দিলে কথা রাখাটা মানুষের ধর্ম। নির্বাচনের সময় একরকম বললাম, নির্বাচনের পরে পালিয়ে গেলাম, আবার 5 বছর পরে আর একটা কথা বললাম। 2 নম্বরই রাজনীতি আমি করতে শিখিনি, আমার করার প্রয়োজন নেই। যতদিন বাঁচবো বিশ্বাসযোগ্যতার সাথে বাঁচবো। তার কারণ যতই কেউ চেষ্টা করুক মিথ্যে কথা বলার, প্ল্যান তৈরি করার, চক্রান্ত করার, কুৎসা তৈরি করার, মনে রাখবেন রাজনৈতিকভাবে দাঙ্গা, খুন, লুটতরাজ এসব আমরা পছন্দ করি না। আমরা কাজ করতে চাই, কাজ করাটাই আমাদের কাজ। সেই কাজ করতে গিয়ে সকাল থেকে রাত কাজ করতে হয়। কালকে আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেশন মিটিং করেছি, রিভিউ করেছি। এখন আমরা এখান থেকে জনগণকে যা যা দেওয়ার দিয়ে চলে গেলাম, কিন্তু আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সংখ্যালঘু লোন থেকে শুরু করে, শিডিউল কাস্ট তপশিলি লোন থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, শিল্পীদের কাজ থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত কাজ অ্যাডমিনিস্ট্রেশনকে এই 2-3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা এখান থেকে আজই কাজ করে, এই মেয়েদের গায়ের উপর কি করে পড়ে? বাচ্চা আছে তোমাদের, কি গায়ে জোর নেই? নিশ্চয়ই খেয়ে দিয়ে আসেনি, নিশ্চয়ই সকালবেলায় কিচ্ছু না খেয়ে চলে এসছে। মেয়েদের ওপরে ব্যারিকেড করুন, ব্যারিকেড করুন না তো স্ট্যাম্পিড হয়ে যাবে। ব্যারিকেড আমি আর আমার সময় বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন। আর আমি একটা কথা বলে যাই, যদি বিশ্বাস থাকে জেনে রাখবেন একদম ঢেলে করে দেবো। আর আমার আশার যারা মেয়েরা আছে, বিশাল যারা আছেন, আইসিডিএস এ আছেন,
মিড ডে মিলে আছেন, ভালো করে কাজ করবেন। আগে আসার মেয়েরা 1 পয়সা পেত না, আমাদের গভর্নমেন্টে সেই মাসে 1300 টাকা করে করেছে, আবার 1500 করে দিয়েছি। আগামী দিন যখন টাকা পয়সা হবে দেখে দেবো, কিন্তু অন্য কাজগুলো করবেন, বাড়ি বাড়ি যাবেন, মেয়েদের কাউন্সিলিং করবেন, হাসপাতালে আসতে বলবেন, পোলিও ওষুধ খাওয়াবেন। যত বেশি কাজ করবেন তত অন্য ডিপার্টমেন্টের টাকাও পাবেন, অর্থাৎ ওগুলো অ্যাডেড হবে। ভালো করে কাজ করবেন। এই হলুদ স্যারের কি আপনারা কি করেন? আপনাদের কি আশা দিশা কি করেন? আচ্ছা, আইসিডিএস এ আছে, জানি আমি এনএম তো থেকে ভাই, আমি জানি এগুলো আইসিডিএস এর পার্ট অফ। ঠিক আছে, ভালো থাকবেন সকলে। আপনাদের সকলকে এই মাটিকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে সকলকে বলি খুব ভালো থাকবেন। আমরা এখন চলে যাব দক্ষিণ দিনাজপুরে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং আছে, তারপরে কুশমন্ডিতে পাবলিক ডিস্ট্রিবিউশন মিটিং আছে, সেগুলো করে আবার আমরা চলে যাব মালদার পথে। কালকে আমরা কলকাতায় ফিরে যাব। ভালো থাকবেন, আবার আসবো। অনেক ভালো থাকবেন, আর দুঃখ পাবেন না, হতাশ হবেন না। কাজ আছে, কাজগুলোকে খুঁজে নিয়ে করুন। জানেন, ছোটবেলায় আমি একটা দুধের ডিপোতে কাজ করতাম, যখন পড়াশোনা করতাম। কারো কাছে ভিক্ষে চাইনি। কত পেতাম? 40 টাকা পেতাম। সেই 40 টাকা দিয়ে কলেজের ইউনিট চালাতাম। অর্থাৎ কোনো কাজ খারাপ নয়, সব কাজ ভালো। আমি এখনো মনে রাখবেন, নিজের কাপড় জামা কাচি, রোজ নিজের জুতো পরিষ্কার করি, হাওয়াই চটি পরি, নোংরা হয়ে যায়, সাবান দিই, কাচি, রোজ করি। আমার অনেক কাজ আছে, আমার ঘর পরিষ্কার থেকে শুরু করে সব কাজ নিজে করি। কোনো কাজ খারাপ নয়, কোনো কাজ ছোট নয়, সব কাজই ভালো যদি মনটা ভালো হয়। ভালো থাকুন, সুন্দর হয়ে থাকুন। আর করতে অনেক ইচ্ছে হয়, করতে অনেক চাই। ছাত্র যৌবন ভাই বোনেরা, বাইরে চলে যাবেন না। মহারাষ্ট্রে গিয়ে একটা কাজ করছেন, কিছুই পাচ্ছেন না। থাকার খরচ কত, খাবার খরচ কত, দিল্লি চলে যাচ্ছেন, কষ্টের মধ্যে থাকছেন, আর কদিন বাদে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে পাঠিয়ে দিচ্ছে। একদম দরকার নেই। 100 দিনের কাজ করলে আপনি মান্থলি যা পাবেন, আগে তো শুরু করুন, মাথাটা গলান, কাজ করতে শুরু করুন। যে কাজ করতে শুরু করুন, কাজের অভাব নেই, কাজ অনেক তৈরি হচ্ছে। বাংলায় প্রচুর বিনিয়োগ আসছে, বিনিয়োগ হবে, এবং জেলা ওয়াইজ আমরা এমন করে তৈরি করে দেবো যে মনে রাখবেন, চাষি হোক, শ্রমিক হোক, পাট চাষি হোক, মেয়েরা হোক, ছেলেরা হোক, সবাই যাতে তার ন্যায্য জিনিস পায়। কাজে চিন্তা করার কোনো কারণ নেই। আর সংখ্যালঘু ভাই বোনেরাও পড়াশোনা ভালো করে করুন। আপনারা রিজার্ভেশন হায়ার এডুকেশনেও পাচ্ছেন, সব করে দেওয়া হয়েছে। এমনকি উর্দু স্পিকিং ল্যাঙ্গুয়েজ যেখানে 10% বেশি আছে, উর্দু স্পিকিং ল্যাঙ্গুয়েজকেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট, মনে রাখবেন, কথা রাখার সরকার। আমাদের সরকার বামপন্থ সরকার নয়, আমাদের সরকার দিলদার সরকার, মাওয়াটি মানুষের সরকার এবং মানুষের সরকার। কাজ করা আমাদের কাজ, সেটাই আমরা করব। মানুষ হয়ে জন্মেছি, জীবনটা খুব ছোট, একটা মোমেন্টের দাম অনেক বেশি। রোজ চিন্তা করবেন, 1 সেকেন্ডও নষ্ট করার নয়। কাজ করে যেতে হবে, ভালো হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এটাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এটাই স্বামীজি বলেছেন, এটাই রবীন্দ্রনাথ বলেছেন, এটাই নজরুল বলেছেন, এটাই আম্বেদকর বলেছেন, এটাই ভগৎ সিং বলেছেন, এটাই বিনয় বাদল দীনেশ বলেছেন, এটাই ক্ষুদিরাম বলেছেন। এটাকে মাথায় রেখে কাজ করে যান। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইরা আমার, মায়েদের প্রোটেকশন দেওয়ার জন্য মেনি থ্যাঙ্কস। বোনেরা আমার অনেক দূর থেকে এসছেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি সংবাদ মাধ্যমকেও কোঅপারেশন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।